আমাদের বেবি হয় নেওটিয়া হসপিটালেতে এবং নেওটিয়া নিউটন, এবং এখানেতে আমার ওয়াইফের হাই রিস্ক প্রেগনেন্সি ছিল। তো আমি প্রেগনেন্সির কমপ্লিকেশনসের জায়গাটা একটু বলি। যেটা হচ্ছে যে আমার ওয়াইফের যেটা ছিল সেটা প্রথমে ডিক্রিজড এন্ড-ডায়াস্টলিক ফ্লো, তারপর অ্যাবসেন্ট এন্ড-ডায়াস্টলিক ফ্লো হয়েছিল। অ্যাবসেন্ট এন্ড-ডায়াস্টলিক ফ্লোর মানেটা যেটা হচ্ছে, যারা আমরা একটু ইন্টারনেট যাই তারা দেখেছি, যেটা হচ্ছে যে ব্লাড সার্কুলেশন কম হয় এবং মায়ের শরীর থেকে ব্লাড বাচ্চার শরীরে ব্লাড ভ্রূণের মধ্যে যে ব্লাডটা সেটা কম পৌঁছয়, ব্লাড এবং অক্সিজেনের কম পৌঁছয়। তো দ্যাট ইজ কল্ড অ্যাবসেন্ট এন্ড-ডায়াস্টলিক ফ্লো। তো তার জন্য 32 উইকসে ডেলিভারি হয়, which is a risky because 37 উইকসটা নর্মাল। তো 32 উইকস একটা প্রেগনেন্সি ডেলিভারি করাটা হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যেই পড়ে। তো আমরা প্রথমে খুব টেন্স ছিলাম যে কি হবে না হবে, বাট এখানে এত ভালো রকম সার্জারি হয় ডক্টর বিপ্লব পালের আন্ডারে, এবং ডক্টর বিক্রমজিৎ যিনি পেডিয়াট্রিক ডক্টর উনি ছিলেন, ওনারা দুজনে ছিলেন, এবং সেখানে খুব ভালোভাবে সার্জারিটা হয় এবং বাচ্চা নর্মাল ঠিকঠাকই থাকে। প্রথমে স্টেবিলি ছিল এবং প্রথমে এনআইসিইউতে ছিল একদিন, তারপরেতে তাকে স্কুবুতে দেওয়া হয়। তো প্রথমে তো আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবং আমাদেরকে বলা হয়েছিল যে স্টেবল আছে বাচ্চা। বাট তারপর অ্যাকচুয়াল প্রবলেমসটা শুরু হয় হচ্ছে থার্ড ডে ফোর্থ ডে থেকে, কারণ তখন হঠাৎ করে ও বাচ্চা ফিড নেয় না, গ্রিন ভমিট করে, এবং ফিড দিতে গিয়েও কোনো রকম ফিড নেয় না, গ্রিন ভমিট করে। তখন শুধুমাত্র স্যালাইনের মাধ্যমে চলছিল। তো ব্যাপারটা প্রবলেমেটিক আরো জায়গায় যায় যখন সেটা 7 ডেজ 8 ডেজ হয়ে যায়, তখনও ফিড নেয় না, কারণ সাধারণত ক্ষেত্রে 5-6 ডেজের মধ্যে ফিড নিয়ে নেয়, আরো কম 28-29 উইকসের ডেলিভারিরও বাচ্চা 5 ডেজ 6 ডেজের মধ্যে ফিড নেয়। তো 7-8 ডেজ হয়ে যায় তখনও বাচ্চা ফিড নিচ্ছেন, এবং হসপিটালেও এটা বলা যায় এটা খুব রেয়ার কেস, এটা খুব একটু প্রবলেমেটিক কেস। তখন আমরা খুবই চিন্তায় পড়ে গেছিলাম। বাট আফটার 10 ডেজ ওরা মধ্যেখানে 7-8 ডেজের মধ্যে ওরা অনেক রকমের টেস্ট করে, যেমন অ্যাবডোমিনাল এক্সরে, ইউএসজি, বিভিন্ন রকমের ব্লাড টেস্ট, কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম পাওয়া যায় না। তো তারপরে যেটা দেখা যায় যে যখন এটা 10 ডেজ 11 ডেজ হয়ে যায়, তখন ওনারা একটা বিশেষ টেস্ট করার কথা চিন্তা ভাবনা করেন, যেটাকে বলে ডাইস্টাডি। এবং ডাইস্টাডি করার কিছু এফেক্টও আছে, কিছু ব্যাড এফেক্টও হতে পারে, সেটা মাথায় রেখে এটা করার ব্যাপার ছিল আর কি। কিন্তু ডক্টর শুভঙ্কর চক্রবর্তী যিনি পেডিয়াট্রিক সার্জন ছিলেন, উনি ডিসিশন নেন যে না, এখন এটা করবো না। তার কারণ যেটা হচ্ছে যে এটা করতে গেলে অন্য কিছু প্রবলেমসও আসতে পারে, এবং এটা করে হয়তো খুব একটা কিছু পাওয়া যাবে না। তো এই ডিসিশনটা একটা অসাধারণ ডিসিশন, এবং এই ডিসিশনটার জন্য কিন্তু আলটিমেটলি করা হয় না সে টেস্টটা, এবং তারপরে 1-2 দিন পরে অটোমেটিক্যালি ফিড নিতে শুরু করে, এবং তারপর খুব ভালোভাবেই ফিড নেয়। তো এখন 21 ডেজ মতো আমাদের এই হসপিটালেই আছে, এবং আমাদের রিলিজ হয়ে যাচ্ছে, কালকে আমাদের বাচ্চাকে নিয়ে আমরা রিলিজ হয়ে যাচ্ছি এবং সম্পূর্ণ সুস্থ। তো এই যে টোটাল ঘটনাটা, এখান থেকে আমরা কয়েকটা জিনিস একটু আমি হাইলাইট করতে চাই। প্রথম যেটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে হসপিটালস পয়েন্ট অফ ভিউ থেকে, যে হসপিটালসে একটা এইরকম একটা কমপ্লিকেটেড প্রেগনেন্সি, যেটা এতটাই কমপ্লিকেটেড প্রেগনেন্সি, এটা অনেক কিছু হতে পারে অপারেশনের সময়। অসাধারণভাবে সার্জারি হয় ডক্টর বিপ্লব পাল, এবং উনি পুরো টাইমিংটা ঠিক করেছেন কখন করবেন। ডক্টর বিক্রমজিৎও খুব ভালোভাবে এখানকার যেটা স্কুতে রেখেছেন, এবং তাকে বিভিন্ন রকম মেডিসিন দেয়, এবং একটা বাচ্চাকে উইদাউট ফুড শুধুমাত্র স্যালাইনের মাধ্যমে এবং বিভিন্ন রকমের ওষুধের মাধ্যমে তাকে 10 ডেজ অব্দি ঠিকঠাক রাখে এবং সম্পূর্ণ সুস্থ রাখে। সেই সময় কিন্তু কোনো কমপ্লিকেশনস হয়নি, which is a very একটা উইদাউট ফিডিং, উইদাউট মাদার্স মিল্ক, একটা স্যালাইনের মাধ্যমে একটা বাচ্চাকে সম্পূর্ণ সুস্থ রাখে, ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। এবং তারপরে দিয়ে যখন এবং অবশ্যই আমি যেটা বলবো সেটা হচ্ছে ডক্টর শুভঙ্কর চক্রবর্তীর কথা। কারণ ডক্টর শুভঙ্কর চক্রবর্তীর ওই যে ডিসিশনটা, ইটস আ ভেরি, এবং উনি আমাদেরকে যখন আমরা ভীষণই টেন্স, যখন 8-9 দিন হয়ে গেছে বাচ্চা খাচ্ছে না, তখন ডক্টর শুভঙ্কর চক্রবর্তী আমাদের এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন প্রত্যেকটা জিনিস, যে আমার মনে হচ্ছিল যে আমি কোনো বায়োলজি ক্লাস করছি। কারণ অনেক জায়গাতে দেখেছি যে ডক্টররা অত এক্সপ্লেন করে না, বাট এখানে প্রত্যেকটা ডক্টর বিক্রমজিৎ বলুন, ডক্টর শুভঙ্কর চক্রবর্তী আমাদের প্রতিটা জিনিস ধরে এক্সপ্লেন করেছেন, একদম ক্লাসের মতো, যে এইটা হতে পারে, এইটা হচ্ছে, এই প্রবলেম একদম ড্রয়িং করে। তো ডক্টর শুভঙ্কর চক্রবর্তী এত সুন্দরভাবে এক্সপ্লেন করে, এবং আমি বলতে পারি যে আমি এরকম ডক্টর দেখিনি, আমার কাছে উনি ডক্টর না, হি ইজ আ গড। এবং ওই যে ওনার ডিসিশনটাই আমার বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে। এবং একটা কথা আমি বলে শেষ করতে চাই, যেটা হচ্ছে যে একটা কথা আছে, যেটা হচ্ছে গুড ডক্টর নোজ হাউ টু অপারেট, বেটার সার্জন নোজ
when to operate, but best surgeon knows when not to operate, and Dr. Sourav Chakraborty is the best surgeon. এবং overall I'm really satisfied with the hospitals and with the Dr. Sourav Chakraborty, Dr. Bikramjit, and Dr. Biplab Pal. So. Okay, so this was a baby with absent end-diastolic flow. Now what it actually means is that there is reduced flow during pregnancy to the baby. So as a result, what happens, since the baby is getting reduced flow, it tries to save the most critical organs like brain, heart, kidney and lungs. And as a result, other organs suffer, amongst which the intestines are one. So their intestines are not well developed. So the routine course in such babies which we see is that we take some time to start feeds, maybe around a day or two, and we take some time to reach full feeds in them, maybe around 7 to 10 days. So this is the usual pattern which we see in babies with absent end-diastolic flow. This baby was not fitting into that, and even by around 4th or 5th day when we could first start feeds, we halted even at minimal feeds, the baby started vomiting. Again after 2-3 days we gave rest and started feeds, again vomiting. So by around 7 days or 8 days we couldn't even start minimal feeds. So this was something different. So then at that point we investigated, and then we brought the pediatric surgeon into the picture, and then the entire thing was worked up, and ultimately it didn't turn out to be a surgical abdomen, it turned out to be a medical reason only. So this is one of the rare cases of absent end-diastolic flow where we may even face 14 days to initiate feeds, and they may take around 20 days, 3 weeks to build full feeds, and ultimately baby went home well. So in this particular case, what happened was, as our neonatologist was facing difficulties to start the feeding and baby was not behaving, absolutely fitting all the criteria of a medical problem with feeding. So when we started to investigate, because this could have been a surgical problem that needed some early intervention, so baby was vomiting, not tolerating feeds. The X-ray abdomen was not very sinister, but it showed a very uniform gas distribution pattern with a very low gas cutoff, which always stimulates us to go for a dye study. But also we had to keep these things in mind, that a dye study might itself precipitate all the complications of a preterm baby with an end-diastolic flow cutoff. So we had a good discussion between Dr. Das and myself, and also some of our colleagues who are very learned, and we finally took the call not to go ahead with a dye study, because the amount of information the patient would have yielded, or a dye study in this case would have yielded, may not be justified enough to take the risk of precipitating a necrotizing enterocolitis in this preterm child. So we just chose to do nothing, just to wait and to go on try more, though it was not fitting very good with the medical picture of a absent end-diastolic flow with the intestine in the healing phase. So we decided to keep the study under covers, and we finally succeeded to bring the child to the situation.